হাতে আর মাত্র 1.5 ঘন্টা, এখনো বেপাত্তা এসএসসির প্রাক্তন উপদেষ্টা। সার্ভে পার্কের বাড়িতে গিয়েও খালি হাতে ফিরল সিবিআই। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, হাতে আর মাত্র 1.5 ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নেই এসএসসির প্রাক্তন উপদেষ্টা। সিবিআই এর গাড়ি ঢুকছে, অর্থাৎ তারা সার্ভে পার্কে দুটি অ্যাড্রেসে গিয়েও কার্যত খালি হাতে ফিরলেন। তার কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল আজকে রাত্রির 12টার মধ্যে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে 7:30টার সময় প্রথম নিজাম প্যালেস থেকে ফোন যায় এসএসসির প্রাক্তন উপদেষ্টার কাছে এবং তাকে বলা হয় যে যত দ্রুত সম্ভব সিবিআই এর অফিসে আসতে তাকে ইন্টারোগেট করা হবে। সেই সময়টা পর প্রায় 1 ঘন্টা সময় পর অর্থাৎ 8:30টা নাগাদ থেকে তারপর নট রিচেবল হয়ে যায়। এরপরে সিবিআই তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু হাতে মাত্র সময় কম, 8:30টার পর 12টার মধ্যে তাদেরকে তাদের ইন্টারোগেশন শুরু করতে হবে। তারা সিদ্ধান্ত নেয় যে অ্যাডিশনাল এসপি নেতৃত্বে তারা তার বাড়িতে যাবেন। আমরা দেখি সার্ভে পার্কে তার দুটি অ্যাড্রেসে যাওয়ায় দ্বিতীয় অ্যাড্রেসে গেলে তার বাড়ির লোক বলে, অর্থাৎ এসপি সিনহার বাড়ির লোক বলে যে তিনি বাড়িতে নেই। সেখানে প্রায় মিনিট 15 থেকে 20 তারা সেখানে উপস্থিত থাকেন এবং তারপর তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি যে গাড়ির ছবি, এই গাড়িতে সিবিআই আধিকারিকেরা রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন ঠিক সামনের সিটে বসা, পিছনে 3 জন অফিসার রয়েছেন। তারা নিজাম প্যালেসে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিস তারা এখানে ফিরে আসছেন। তার কারণ 12টা পর্যন্ত যে সময়সীমা রয়েছে, হাতে মাত্র 1.5 ঘন্টারও খুব কম সময় রয়েছে। তারা এই মুহূর্তে অবজার্ভ করবেন যে কোনোভাবে তাদের সাথে এসপি সিনহা কোন রকম ভাবে কন্ট্যাক্ট করেন কিনা। যদি সেক্ষেত্রে কন্ট্যাক্ট না করেন তাহলে 12টা দেখা গেল, 12টা হয়ে গেল, অর্থাৎ সময়সীমা হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তারা কালকে হাইকোর্টে যখন মামলাটি ফের উঠবে কলকাতা হাইকোর্টকে তারা সেই ব্যাপারটি জানাবেন যে তারা তাদের তরফ থেকে যে চেষ্টার কিন্তু কোন রকম কসুর করেননি। ফলত আপাতত তারা ধীর স্থির গতিতে এগোতে চাইছেন, কারণ সিবিআই তরফে ফোনেও কন্ট্যাক্ট করা হয়েছে প্রথমবার, তার কোনো রেসপন্স পাওয়া যায়নি। বাড়িতে গিয়েও তারা চেষ্টা করেছেন এসপি সিনহাকে ধরবার বলতে তাকে জিজ্ঞাসাবাদ করবার, সেক্ষেত্রেও এসপি সিনহাকে পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপাতত ধীর স্থির রণকৌশলী এগোচ্ছে সিবিআই। হাতে 1.5 ঘন্টারও কম সময়, তারা নিজাম প্যালেসে অপেক্ষা করবেন, তারা চেষ্টা করবেন তাকে ফের ফোনে ধরার। এখন দেখান যে 12টার মধ্যে এসপি সিনহা প্রাক্তন এসএসসির উপদেষ্টা সিবিআই দপ্তরে আসেন কিনা বা ইন্টারোগেশনের জন্য তিনি একেবারে রাজি হন কিনা। ধন্যবাদ সুকান্ত। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাতে আর মাত্র 1.5 ঘন্টা, এখনো বেপাত্তা এসএসসির প্রাক্তন উপদেষ্টা। সার্ভে পার্কের বাড়িতে গিয়েও খালি হাতে ফিরল সিবিআই। রাত 12টার মধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষের নির্দেশ হাইকোর্টের। সার্ভে পার্কের বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টার, কিন্তু সেখানে গিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে যেমনটা দাবি করা হয় যে দুপুরের পর বাড়ি ফেরেননি শান্তিপ্রসাদ সিনহা। নজর রাখবো পরের খবরে। পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ দেশ জুড়ে রাস্তায় নামলো কংগ্রেস। দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে হলো বিক্ষোভ কর্মসূচি। কলকাতাতেও একাধিক জায়গায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা, যদিও একে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। नरेंद्र मोदी साहब, उनका दिमाग में क्या चल रहा है पता नहीं। आज सरसों तेल का देख लीजिए, रिफाइन तेल का देख लीजिए, उनको तेल से पता नहीं क्या दुश्मनी समझ में नहीं आता, तेल ही का दाम बढ़ा दे रहा है। লিটারে ঐতিহাসিক রেকর্ড গড়ে 111 টাকা পার করেও পেট্রোলের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে কলকাতায় ক্রমশ সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেলের দাম। এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশ জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামল কংগ্রেস। এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লির বিজয় চকে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। ভারত ও তার প্রতিবেশী বিভিন্ন দেশে বর্তমান পেট্রোলের দাম তুলে ধরে রাহুল গান্ধী তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদীকে। টুইট করে বলেন, ফকিরকে প্রশ্ন করবেন না, ক্যামেরা নিয়ে দিন জ্ঞান, ব্যাগ ভর্তি জুমলা নিয়ে লুট করে হিন্দুস্তান। নিচে হ্যাশট্যাগ দিয়ে লেখেন মূল্যবৃদ্ধি মুক্ত ভারত। पिछले 10 दिन में 9 बार पेट्रोल और डीजल के प्राइसेस बढ़ाए गए हैं और इसकी चोट डायरेक्टली सबसे गरीब मिडिल क्लास लोगों को पड़ती है। सरकार का बड़ी सिंपल सोच है कि जितना भी पैसा गरीबों से निकाला जा सकता है उसको निकालो और 2-3-4 बड़े उद्योगपतियों के हाथ कर दो। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী খোঁচা দিয়ে টুইটারে লেখেন, ভোটের সময় ফোনে কথোপকথন, পারস্পরিক সহমত ও নির্দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। ভোট শেষ হতেই সাধারণ মানুষের পকেট সাফ করতে শুরু করে দিয়েছে সরকার। সাধারণ মানুষের কাছে বিজেপি সরকারের স্পষ্ট করা উচিত কোন পদ্ধতিতে ভোটের সময় পেট্রোপণ্যের দাম বাড়া বন্ধ হয়ে যায়, আর ওই একই পদ্ধতিতে সাধারণ মানুষকে কিভাবে মূল্যবৃদ্ধির আঁচ থেকে রেহাই দেওয়া যায়। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে 2রা এপ্রিল পথে নামছে সিপিএম।
2রা এপ্রিল গোটা দেশে এবং আমাদের রাজ্যেও বামপন্থী দলগুলোর তরফ থেকে আহ্বান জানানো হয়েছে, আমরা পথে নামব এই পেট্রোল প্রাইস যা বাড়ছে তার বিরুদ্ধে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল। পেট্রোলের দামটা সীমাহীন জায়গায় চলে যাচ্ছে এবং পেট্রোল ডিজেলের দাম বাড়া, রান্নার গ্যাসের দাম বাড়া, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, শ্রমজীবী মানুষ কিভাবে চলবে, কিভাবে চলতে পারে? সর্বকালের অপদার্থতম কেন্দ্রীয় সরকার এখন চালাচ্ছে বিজেপি। তারা রাজনীতি করছে। জনতাকে যদি রেহাই দিতে চাইতেন তাহলে পরে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের ভ্যাট, সেই ভ্যাট থেকে ডিজেলে 10 টাকা মিনিমাম এবং পেট্রোলে 5 টাকা করে তারা ভ্যাট কমানোর ব্যবস্থা করতেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করছেন না। কংগ্রেস রাজনীতি করছে। মনমোহন সিং একজন প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের, তিনি বলেছিলেন যে পেট্রোপণ্যের দাম কমানো যাবে না কারণ টাকা গাছে ফলে না। কলকাতায় একাধিক জায়গায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামে কংগ্রেস। প্রথম বিক্ষোভ কর্মসূচি হয় ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে। সেখানে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ দেখান কর্মীরা। এরপর টালিগঞ্জেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় দক্ষিণ কলকাতা যুব কংগ্রেস। ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে এবার নবান্ন অভিযান কর্মসূচি নিল বিজেপি। 22 বা 26 এপ্রিল নবান্ন অভিযান হতে পারে বলে সূত্রের খবর, যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। আমতার আনিস কাণ্ডই হোক বা রামপুরহাট হত্যাকাণ্ড, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে বিজেপি। এই প্রেক্ষাপটে এবার নবান্ন অভিযানের কর্মসূচি নিল গেরুয়া শিবির। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, নবান্ন অভিযান কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে, কিন্তু দিন এখনো চূড়ান্ত হয়নি। 2টি তারিখ নিয়ে আলোচনা চলছে। বিজেপি সূত্রে খবর, 22 অথবা 26 এপ্রিল নবান্ন অভিযান হতে পারে। ইতিমধ্যে রামপুরহাট কাণ্ডে দলের সর্বভারতীয় সভাপতিকে দেওয়ার রিপোর্টে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আইন শৃঙ্খলার ইস্যুতে জেলায় জেলায় কর্মসূচিও শুরু করেছে গেরুয়া শিবির। কলকাতায় মিছিলে নেতৃত্ব দিয়েছেন সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান করে আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইছেন বঙ্গ বিজেপির নেতারা। পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। রামপুরহাট বা এই ধরনের ঘটনা নিন্দনীয়, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক আইন শৃঙ্খলার বিচার হয় না। কেন্দ্রের রিপোর্ট বলে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্য বা অন্য দলের রাজ্যগুলির অবস্থা খুব খারাপ। এখন বিজেপি নেতারা যারা এই সস্তা রাজনৈতিক বুলিয়া উড়াচ্ছেন, তাদের অনুরোধ করব কেন্দ্রীয় সরকার, আপনাদের সরকার, তাদের রিপোর্টগুলো এবং রাজ্যওয়ারি যে তুলনামূলক পরিসংখ্যান আছে দয়া করে সেদিকে নজর পড়া। গেরুয়া শিবির সূত্রে খবর, নবান্ন অভিযানের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেই এই নিয়ে প্রচারে নেমে পড়বে বিজেপি শিবির। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আসানসোল উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থীর পাল্টা জবাব, এর আগেও মহিলাদের নিয়ে অসম্মানজনক কথা বলেছেন তৃণমূল সাংসদ। আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 12 এপ্রিল। তার আগে হুমকি হুঁশিয়ারি থেকে প্রতিপক্ষকে ব্যক্তি আক্রমণ, বাদ যাচ্ছে না কিছুই। ভাইরাল ভিডিও বিতর্কে ইতিমধ্যেই পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রচারে 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর রেশ থামতে না থামতেই নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। এবার শিরোনামে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে দলীয় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তার মন্তব্যে শোরগোল পড়েছে। শাসক নেতার আক্রমণের লক্ষ্য বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিরাট বড় একটা লাল টিপ পরে শুধু ঝগড়া করছে, কোথায় কিভাবে লড়বো সেটাই করছে, আর কিচ্ছু করছে না। আর কোথাও দেখতে পাওয়া যায় নাই। আসানসোলের মেয়েকে যারা বলছে আসানসোল চাই, সেই আসানসোলের মেয়েকে আসানসোল দক্ষিণ আসানসোল একদিনের জন্য দেখতে পায়নি এমএলএ হওয়ার পর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আজকে, সেটাতে আমি খুব একটা অবাক নই। কারণ কি, আজকে তিনি তো এর আগেও বাংলার মহিলাদের তিনি অপমান করেছেন, এবং আজকে টিএমসির নেতৃত্ব যারা এই ধরনের বাঙালি মহিলাদের অপমান করে, আজকে নেতৃত্ব যদি এরকম অপমান করে, খুব স্বাভাবিক যে তাদের যারা কর্মী
তারা উৎসাহিত হবে এবং তারা উৎসাহিত হয়ে যখন মহিলাদের ধর্ষণ করছে, দিনের পর দিন ধর্ষণ বাংলায় বেড়ে চলেছে। বিজেপি প্রার্থীর কথা শুনে পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উনি তো ডিমান্ড, উনি তো বলছেন আসানসোলের মেয়ে, আসানসোলে কি ওকে দেখতে পাওয়া যায়? আসানসোল দক্ষিণ থেকে তো জিতেছে। আমি কোনো ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো রকম তর্কে বিতর্কে যাব না, কিন্তু আমি বেশি মুখ খুললে কিন্তু অসুবিধা আছে। সব মিলিয়ে মন্তব্য বিতর্কে সরগরম শিল্পাঞ্চলের ভোটের ময়দান। কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। দালাল ছাড়া ভূমি রাজস্ব দপ্তরে কাজ করতে পারেন না সাধারণ মানুষ। দিনহাটা 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। তৃণমূল বিধায়কের মন্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দালাল ছাড়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে কাজ করাতে পারেন না সাধারণ মানুষ। একজনের জমি অন্যজনের হয়ে যাচ্ছে। এবার কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। কোচবিহার শহরের 12 নম্বর ওয়ার্ডের মুচির মাঠ এলাকার একটি জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারই ফেসবুকে উদয়ন গুহ লেখেন, 12 নম্বর ওয়ার্ডের বিতর্কিত মুচির মাঠের জমিতে কেউ নামবেন না। প্রশাসনের কাছে আবেদন, অশান্তি সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করুন। বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে বিএলআরও অফিসে গিয়ে ক্ষোভের কথা জানান উদয়ন গুহ। দ্রুত জমি নিয়ে বিবাদের অবসান না হলে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। আমরা চাই না যে দিনহাটা এই ধরনের কোনো মাফিয়া রাজ, জমি নিয়ে কোনো মাফিয়া রাজ দিনহাটার বুকে আস্তানা গাড়ুক, সেটা আমরা চাই না। তাই আমি এই কথা বলেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আজকে বিএলআরও দৃষ্টি আকর্ষণ করেছি। এই যে দালাল রাজ বিএলআরও অফিসে, এই দালাল রাজটাকে বন্ধ করতে হবে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, ওই যে স্পেশালি মুচিয়া মাঠের যে সমস্যাটা আছে সে বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখলাম কি ওখানে একটা জমি 2 বার বিক্রি হয়েছে। তো তার সাথে আর আমাদের খতিয়ানে সেরকম কোনো কারেকশন হয়নি। আর তাছাড়া অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে, যেটা আমি নিশ্চয়ই দেখব। তৃণমূল বিধায়কের এই মন্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তৃণমূলের বিধায়ক হিসাবে ওনারা যেটা স্বীকার করেছেন যে বিএলআর অফিস ঘুঘুর বাসা, এটা বড় ব্যাপার। নিজেদের মধ্যে এই জমি এর নামে ওর নামে তুলে দিয়ে আর নিজেদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়েছে। সেই জন্যে এখন বিএলআরের উপরে দোষ চাপাইতে হচ্ছে ওদের, কিন্তু আসলে তো তৃণমূলের নেতা। সব মিলিয়ে উদয়ন গুহর আরও একটি মন্তব্য ঘিরে আরও একবার বিতর্ক। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। ঠাকুরবাড়ি যাবার পথে মতুয়া পুণ্যার্থীদের বাসে হামলা। বারাসাতে যশোর রোডে বাস আটকে হামলা, মারধর। পুণ্যার্থীদের বাসের সঙ্গে গাড়ির ধাক্কা, তারপরেই হামলা। গাড়ির আরোহীদের বিরুদ্ধে মারধর করে বাস ভাঙচুরের অভিযোগ। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারাসাত থানার পুলিশ। কমছে উত্তর পূর্বের রাজ্যে আপসপা এখতিয়ারভুক্ত এলাকার পরিধি। কমছে নাগাল্যান্ড, মণিপুর, অসমের আপসপা এখতিয়ারভুক্ত এলাকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উন্নয়নের কারণেই শান্তি ফিরেছে উত্তর পূর্বে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আপসপা এখতিয়ারভুক্ত এলাকা কমানোর সিদ্ধান্ত। টুইট করে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অসমের 60% এলাকা থেকে তুলে দেওয়া হবে আপসপা, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ये डिसीजन लेना इतना इजी नहीं था, किस लिए मणिपुर में काफ़ी मिलिटेंट ग्रुप्स आर एक्टिव, असम में भी मिलिटेंट ग्रुप्स आर मोर और लेस दे आर एक्टिव इन सर्टेन पॉकेट्स। नागालैंड में पीस प्रोसेस अभी भी कंक्लूड नहीं हुआ है, फिर भी ये कदम लेना ये कोई रिस्क से मुक्त कदम नहीं है, ये एक बहुत साहसी कदम है। और मेरा हिसाब से ऐसा कदम प्रधानमंत्री मोदी जी और गृह मंत्री अमित शाह ही ले सकता है। অনাস্থা নিয়ে পাক পার্লামেন্টে রবিবার ভোটাভুটি। বিরোধীদের মার্কিন আতাতের অভিযোগ, ফের খেললেন কাশ্মীর তাস। जब मैं इक़्तिदार मुझे मिला तो मैंने तब फैसला किया कि हमारी फॉरेन पॉलिसी आज़ाद होगी। आज़ाद फॉरेन पॉलिसी का मतलब होता है कि वो फॉरेन पॉलिसी जो पाकिस्तानियों के लिए होगी, हमारे मफादात के लिए होगी। इसका कतई ये मतलब नहीं है कि हम किसी से दुश्मनी करेंगे, हम किसी को के खिलाफ होंगे, हम कोई एंटी अमेरिकन होंगे या एंटी इंडिया होगा या एंटी यूरोपियन होंगे।
मैं तो सबसे पहले, मैं वो पाकिस्तानी हूं, सबसे ज्यादा हिंदुस्तान के अंदर जो जानते थे और जो रिस्पेक्ट और मेरी दोस्तियां थी, वो मैं पाकिस्तानी था, क्रिकेट की वजह से। इंडिया के खिलाफ सिर्फ जब उन्होंने कश्मीर के ऊपर इंटरनेशनल कानून तोड़ा, जब उन्होंने कश्मीर का स्टेटस लिया 5 अगस्त 2019 में, तब मैंने उनके खिलाफ बात की और हर फोरम पे की। लेकिन मैंने कोशिश उससे पहले पूरी की हिंदुस्तान से दोस्ती की। संडे को वोट दी जाएगी। मुझे लोगों ने, किसी ने कहा जी वो इमरान खान आप रिजाइन कर दें। मैं रिजाइन कर दूं? मैं, जो मेरे साथ क्रिकेट खेलते थे, वो सारी दुनिया 20 साल जो मैं खेली है, आखिरी गेंद तक मैं मुकाबला करता हूं। मैं कभी हार जिंदगी में नहीं मानी। मैं तो वोट का जो भी रिजल्ट हो जाए, आप देखेंगे कि मैं तो उसके बाद और ज्यादा तकड़ा होकर सामने आऊंगा, जो भी रिजल्ट हो। একসঙ্গে ৭২ জন সাংসদের মেয়াদ শেষ। রাজ্যসভায় গান গেয়ে সহকর্মীদের ফেয়ারওয়েল দিলেন সাংসদরা। রাজ্যসভার চেয়ারম্যানের উপস্থিতিতে ফেয়ারওয়েল অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শাসক বিরোধী সাংসদরা। কবি অলবিদা গানে গলা মেলালেন রূপা গঙ্গোপাধ্যায়, শান্তনু সেন, দোলা সেনরা। सेवा भाव है। मणे चाकर राखो जी, गिरधारी लाला मणे चाकर राखो, चाकर राखो, चाकर राखो जी। और मुकुट पीतांबर सोहे, गल बैजंती माला। तो कमले देखो देखो रे, चित्त कमले चरण बद राजे हाय, चरण बद राजे।